তো ক্রেজি বললেও ব্যাপারটা কম হয়ে যাবে। মানে ওয়ার্ল্ড ফুটবলে এই মুহূর্তে যেটা হচ্ছে না, সেই জিনিসটাকে ক্রেজি বললেও কম বলা হয়ে যাবে। আমি সত্যি বলছি, মানে কোন টপিকটা নিয়ে ভিডিও করব আর কোন টপিকটাকে স্কিপ করব, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে খুব সমস্যা। কিন্তু আপনারাই বলুন কোন টপিকটাকে স্কিপ করবো এখানে। পেপ গোয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি কিনা টানা 7টা ম্যাচ জিততে পারেনি, তার মধ্যে 6টা হেরেছে। যে ম্যাচটা ড্র করেছে সেটাও 3-0 লিড থেকে 3-3 ড্র করেছে। লিভারপুল, আন্দ্রে স্লটের লিভারপুল, আফটার 13 ম্যাচেস 9 পয়েন্ট ক্লিয়ার সেকেন্ড পজিশন আর্সেনালের থেকে। ম্যানচেস্টার ইউনাইটেড উইথ রুবেন অ্যামোরিম 4-0 গোলে হারিয়েছে এভারটনকে। বাট ওটার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে প্লেয়ারদের থেকে পারফরমেন্স যেটা আমরা এক্সপেক্ট করি আস্তে আস্তে সেটার কিছু ঝলক দেখতে পাওয়া। নেক্সট ম্যাচ বিগ ম্যাচ আর্সেনাল। চেলসি ইন টাইটেল রেস, চেলসি টাইটেল রেসেতে চলে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্যান ইউ ইমাজিন ইট? চেলসি ইজ ইন টাইটেল রেস। ম্যারেস্কার চেলসি। বার্সেলোনা ব্যাক টু ব্যাক ম্যাচেস হেরেছে। এখন যা কন্ডিশন, যদি রিয়াল মাদ্রিদ তাদের পরপর দুটো ম্যাচ জিতে যায়, যার মধ্যে একটা জিতে গেছে লিগের, কারণ রিয়াল মাদ্রিদ দুটো ম্যাচ কম খেলেছিল, এখন একটা ম্যাচ কম খেলে আছে, সেটা যদি রিয়াল মাদ্রিদ জিতে যায় তাহলে রিয়াল মাদ্রিদ বার্সার থেকে 2 পয়েন্ট ক্লিয়ার হয়ে যাবে টপ অফ দ্য লিগ। মানে যেটা একটা সময় মনে হচ্ছিল বার্সেলোনাকে ইনএভিটেবল আনডিফিটেবল, কেউ হারাতে পারবে না, এই বার্সাকে আটকানো সম্ভব নয়, সেই বার্সা সাডেনলি মুখ থুবড়ে পড়লো। তো মানে কোন জিনিসটা নিয়ে বলবো, কি ভিডিও করব? তো সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো, সবগুলো টপিকই অল্প অল্প করে একটু ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, আর কিছু করার নেই। কিন্তু সবার প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির হলোটা কি। দেখুন, আমরা স্বাভাবিক ব্যাপার, এই জিনিসটা দেখে অভ্যস্ত নই না যে পেপ গার্দিওলার টিম টানা 7টা ম্যাচে জিততে পারছে না। টানা মানে 6টা ম্যাচ হেরেছে প্রিমিয়ার লিগে, ব্যাক টু ব্যাক 3টে না 4টে ডিফিট হয়ে গেল মনে হয়, 3টে, আই থিঙ্ক 3টে ডিফিট, ওদিকে 3টে কি 4টে, যাই হোক ব্যাক টু ব্যাক জিততে পারছে না। আর সবচেয়ে বড় কথা, এতদিন আমরা এর আগেও আমরা দেখেছি লিভারপুল ভার্সেস ম্যানচেস্টার সিটি হচ্ছে এখন মডার্ন ইংলিশ প্রিমিয়ার লিগের মেন রাইভালরি এই সময়, কারণ ইউনাইটেড, আর্সেনাল, চেলসি এই দিক থেকে এখন অনেকটাই পিছিয়ে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখতে গেলে এই রাইভালরিটাকে কালকে আন্দ্রে স্লটের লিভারপুল যেভাবে এক পেশে একটা ম্যাচ করে দিয়েছিল, অ্যানফিল্ডে গিয়ে সিটির পারফরমেন্স কিন্তু খুব খারাপ নয়। সেখানে কালকে আপনি একটা ম্যানেজারের কনফিডেন্স ভাবুন, আন্দ্রে স্লট, সে খুব ভালো মতো জানে যে সিটিকে এর থেকে খারাপ সিচুয়েশনে হয়তো আর পাওয়া যাবে না, অন্তত পেপ গার্দিওলার কোচিংয়ে এর থেকে খারাপ সিচুয়েশনে পাওয়া যাবে না। সো প্রথম থেকেই তাকে এমন প্রেশারে ফেলো যাতে তারা ঘুরে দাঁড়ানোর চিন্তাটাই না করতে পারে। ঠিক সেটাই হলো। আফটার 2010 ম্যানচেস্টার সিটি ফার্স্ট টাইম 40 মিনিট অবধি একটা শট নিতে পারেনি, নট অনলি অন টার্গেট, শট অ্যাটেম্পটই করতে পারেনি ফার্স্ট 40 মিনিটস। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ ম্যানচেস্টার সিটি গাইস, যারা আজ থেকে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেও ওয়ার্ল্ডের বেস্ট টিম ছিল। আর সাডেনলি লিভারপুলের সেখানে সাপোর্টাররা গান গাইতে শুরু করে দিয়েছে, চ্যান্ট করছে যে ইউ আর গেটিং স্যাক ইন দ্য মর্নিং পেপ গার্দিওলাকে। আর পেপ গার্দিওলা সেখানে দেখাচ্ছে আমার 6টা প্রিমিয়ার লিগ আছে, বাট কোইন্সিডেন্টলি 6টা ম্যাচও কিন্তু ওই সময় হেরে গেল। যায় কালকে ট্যাকটিক্সে যেভাবে পেপ গার্দিওলাকে আন্দ্রে স্লট মানে জাস্ট শেষ করে দিয়েছে, ট্যাকটিক্যালি কালকে যেভাবে শেষ করে দিয়েছে, খুব রেয়ার এটা দেখা যায়। পেপ গার্দিওলার এগেনস্টে ট্যাকটিক্যালি এইভাবে পেপ গার্দিওলাকে আউট প্লে করে দেওয়া, কোথাও না কোথাও আমার এটাও মনে হয়েছে পেপ গার্দিওলা এখনও বুঝে উঠতে পারছে না সিচুয়েশানে কী করবে। হয়তো বুঝে উঠতে পারছে না। পেপ গার্দিওলার মাথা, ব্রেনকে রিড করার মতো ক্ষমতা, দুঃসাহস কোনোটাই আমার নেই। কিন্তু যেটুকু আমি মাঠে দেখলাম, যেটা দেখলাম টিভিতে, যে মাঠেতে যে জিনিসটা হচ্ছিল তাতে পেপ গার্দিওলা নিজেই বলেছে তার একটা বড় বাজে অভ্যাস আছে, সে ওভার কমপ্লিকেটেড করে ফেলে সব কিছু।
খুব ক্রাঞ্চ মোমেন্টে, আমরা এর আগেও দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উইদাউট এনি হোল্ডিং মিডফিল্ডার খেলানো, তো ওভার কমপ্লিকেটেড করে ফেলা, সেই জিনিসটা কিন্তু পেপ গার্দিওলা কালকেও করে ফেলেছে, ওভার কমপ্লিকেটেড করে ফেলা। আপনি ভেবে দেখুন, কালকে ম্যানচেস্টার সিটির কোনো রাইট উইঙ্গারই ছিল না, নামে বার্নার্ডো সিলভা, বাট অ্যাকচুয়ালি মিডফিল্ডকে ওভারলোড করতে গেছিল। ম্যাথিউস নুনেস লেফট মিডফিল্ডার খেলছে, ডোকু উইকে থাকা সত্ত্বেও কালকে প্রথম থেকে নামেনি, মেবি হয়তো ফিট নয়, মেবি হয়তো এখনো অবধি, বিশাল বড় রিস্ক ছিল এডারসনকে বসানো, ওর্তেগাকে খেলিয়েছে সেই জায়গায়। এডারসনের পারফরমেন্স অনুযায়ী হয়তো ড্রপ করেছে, বাট স্টিল পেপ গার্দিওলার বুকের খাঁচা বলেই এটা সম্ভব। আমার মনে হয় না অন্য কোনো টিম এত বড় রিস্ক নিতে পারে বলে। ডিপ রানা অনেক পরে এসছে, যখন ডিপ রানা এসছে তখন অলরেডি সিটি ম্যাচ থেকে হারিয়ে গেছে, আর ফার্স্ট হাফেই লিভারপুলের 4-0 হয়ে যাওয়া উচিত, একদম পুরোপুরি। কিন্তু যেটা দেখুন, যে জিনিসগুলো প্রশ্ন তো উঠবেই, যে এই বড় বড় ম্যাচে আর্লিং হাল্যান্ড কী করে। আপনি কখনো দেখবেন না যে এইরকম ক্রাঞ্চ ম্যাচ যেখানে একটা ডু অর ডাই সিচুয়েশন, এখন তো এটা সিটির জন্য ডু অর ডাই সিচুয়েশনই ছিল না লিভারপুলের এগেনস্টে। 11 পয়েন্টস তারা পেছনে এখন লিভারপুল থেকে, 5th পজিশনে আছে সিটি। তো সেই ম্যাচে হ্যাল্যান্ডকে আমরা কেন দেখতে পেলাম না? প্রথমত সিটির যে ট্যাকটিক্স, তাতে হ্যাল্যান্ডের খেলাটা একদমই লিমিটেড, এটা আমরা সবাই জানি। হ্যাল্যান্ড কিন্তু এর থেকে অন্য ধরনের খেলাও খেলতে পারে, যেটা আমরা নরওয়ের হয়ে কিছুটা হলেও দেখতে পাই, আর যেটা আমরা আগে ডর্টমুন্ডে দেখতাম। হ্যাল্যান্ড কিন্তু এই রকম খেলা শুধু সিটি বলেই এটা সম্ভব, ম্যানচেস্টার সিটি বলেই এটা সম্ভব হচ্ছে, যেখানে হ্যাল্যান্ডকে আপনি গোল স্কোর করা ছাড়া হ্যাল্যান্ডের সত্যি কোনো ভূমিকা নেই। না হ্যাল্যান্ড ড্রপ করে, না হ্যাল্যান্ড অন্য প্লেয়ারদের জন্য স্পেস বানায়। তো প্ল্যান বি এর প্রপার অভাব, একদমই যে প্ল্যান বি নেই সেটা কালো বোঝা গেল। কোথাও না কোথাও ম্যানচেস্টার সিটির ট্রান্সফার উইন্ডো এফেক্টটা এবার স্কোয়াডে এসে পড়ছে, কারণ এই সিটির কাছে আর কোনো এমন প্লেয়ার নেই যে গেটিং বিহাইন্ড করতে পারে। একমাত্র হ্যাল্যান্ড করতে পারে, বাট সিটির খেলার স্ট্রাকচারটাই এমন, সেখানে ইন বিহাইন্ড রান নেওয়ার জায়গাই কম, কারণ সিটি অলওয়েজ টপ অফ দ্য অপোনেন্ট বক্স খেলতে পছন্দ করে। টপ অফ দ্য অপোনেন্ট বক্স, যত অপোনেন্ট বক্সের কাছে, তো ইন বিহাইন্ড রানের যে খেলাটা সেটা সিটি খুব রেয়ার খেলে। উইঙ্গার্সরা রান নেয় না, সিটির উইঙ্গার্সরা অ্যাকচুয়ালি বল হোল্ড করে অ্যান্ড দেন তারা 1:1 চেষ্টা করে, সেখান থেকে ব্যাক পাস করে যতটা ওভারলোড করা যায় মিডফিল্ডকে করে দেন, সেখান থেকে চান্স ক্রিয়েট করার চেষ্টা করে। তো প্ল্যান বি, বক্সে ক্রসেস, কন্টিনিউ বক্সে ক্রস করা নেই ব্যাপারটা। আর উল্টো দিকে সেখানে লিভারপুলকে দেখুন, লিভারপুলের ট্যাকটিক্স একদম সিম্পল ছিল, বল পেলে আমরা লজ্জাবোধ একদমই করবো না, সোজা লং বল খেলে দেবো। সালাকে লং বল খেলেছে, গ্যাকপোকে লং বল খেলেছে, আর কালকে মোটামুটি আগের দিন আমরা দেখেছিলাম যে ওয়াকারের কী অবস্থা হয়েছিল, আর আজকে আমরা দেখলাম সেই একই ওয়াকারকে গ্যাকপো কী অবস্থা করেছে কালকে। মানে ন্যাথান একে চেষ্টা করে গেছে কন্টিনিউ, সালার সঙ্গে কখনো পেরেছে, ম্যাক্সিমাম টাইমে সালার সঙ্গে পেরে উঠছিল না। ভার্জিল ভ্যানজাই, ভাই কাল হ্যাট্রিক হয়ে যেতে পারতো ভ্যানজাইকের, একটা পারে, একটা জাস্ট কিছুক্ষণ একটুর জন্য মিস। তো লিভারপুল, ইট ওয়াজ এ ব্রিলিয়েন্ট পারফরমেন্স ফ্রম লিভারপুল, মানে রেজাল্ট 2-0, বাট কালকে যদি 4-5 গোল সিটি কনসিড করেছে তো অবাক হতাম না আমি, সেই রকমই খেলেছে লিভারপুল। আর জবাবে সিটির দিক থেকে কিছুই বলার নেই, বিকজ তারা যে ট্যাকটিক্সে, আমার মনে হয় যে ট্যাকটিক্স সিটি এটাই ভেবেছিল করবে, হোল্ড করবে, বল দেবে না লিভারপুলকে। কিন্তু লিভারপুলের প্রেসিংয়ের সামনে এই সিটি, যার কনফিডেন্স একদম তলানিতে, আমার দেখে মনে হলো এটা, যে পেরে উঠছে না, কোনোভাবেই পেরে উঠলো না এই সিটি। তো এই ম্যাচটার পরে যেটা আমাদের জন্য, মানে আমার জন্য, ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টারদের জন্য ভালো খবর, সেটা এটাই যে ইউনাইটেড 4 গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে, আই থিঙ্ক আফটার 3 or 4 ইয়ার্স। 4 গোল, 4-0। যদিও আমি এই ম্যাচটার এই জিতে যাওয়াটাকে নিয়ে খুব বেশি এক্সাইটেড নই, রুবেন অ্যামোরিমও নয়, কারণ রুবেন অ্যামোরিম যেটা নিজে বলেছে যে অনেক কিছু চেঞ্জেস আসতে হবে, এখনও অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক পরিবর্তন হবে টিমটার মধ্যে, অনেক, মানে
এখনও যা যা ওই জন্য রুবেন অ্যামোরিম প্রসেসের ওপর এখন ফোকাস করছে, রেজাল্টের ওপর কম, প্রসেসের ওপর। যে প্রসেসটা তারা ফলো করতে চাইছে, যে প্রসেসে টিমটা খেলতে চাইছে, একটা প্যাটার্ন, একটা আইডেন্টিটি ক্রিয়েট করা, ম্যানচেস্টার ইউনাইটেড ইজ গোয়িং টু প্লে লাইক দিস। তো কালকে কিছু ঝলক দেখতে পাওয়া গেছে, বাট আমি এই ম্যাচটা নিয়ে অতটা এই জন্য এক্সাইটেড নই, কারণ এভারটনের এগেনস্টে ইউনাইটেড জিততো। আমি মানে ওভার কনফিডেন্টের কথাটা বলছি না, সত্যি এভারটনের এগেনস্টে ইউনাইটেড জিততো। যদি আজকে রুবেন অ্যামোরিম না থেকে রুবেন নিস্তলরায় থাকতো, তাহলেও কিন্তু ইউনাইটেড জিততো। বাট যে জিনিসটা আমার দেখার ছিল প্যাটার্নটা, কারণ সত্যি কথা বলতে আমরা এর আগে দেখেছি প্লেয়ার বেঞ্চে থাকা সত্ত্বেও এরিক টেন হ্যাগ কন্টিনিউ একই প্লেয়ার, সে এক্সস্ট হয়ে গেলেও তাকে খেলিয়ে গেছে, সাবস্টিটিউটও করতো না। এখানে কিন্তু রুবেন অ্যামোরিম, আপনি ভেবে দেখুন, রাসমস হয়ল্যান্ড আগের ম্যাচে 2 গোল করেছে, বাট এই ম্যাচে রাসমস হয়ল্যান্ডকে নামতেই দেয়নি। সেটা প্লেয়ার ম্যানেজমেন্ট বা তার যে ফ্যাটিকনেসটা যাতে না আসে, কারণ এরপর আরও বড় ম্যাচ, আর্সেনালকে মিডউইকে খেলতে হবে। সো এই কারণে আমি এক্সাইটেড নই, কারণ আর্সেনালের এগেনস্টে রুবেন অ্যামোরিমের কী ট্যাকটিক্স, আর্সেনালের এগেনস্টে রুবেন অ্যামোরিম ঠিক কোন ফিলোসফিতে টিমকে খেলায়, এই সেম ফিলোসফি, সেম হাইলাইন, উইদাউট লিজান্দ্রো মার্টিনেজ, উইদাউট কোবি মাইনো। বাই দ্য ওয়ে, দুটো স্টুপিড ইয়েলো কার্ড দরকার ছিল না, বাট স্টিল উইদাউট লিজান্দ্রো মার্টিনেজ, উইদাউট কোবি মাইনো। হ্যারি ম্যাগুয়ার এসে গেছে, এটা একটা ভালো নিউজ যে হ্যারি ম্যাগুয়ার কামব্যাক করে গেছে। লুক শ উইল বি ফ্রেশ, উগার্তে উইল বি ফ্রেশ, মেসন মাউন্ট উইল বি ফ্রেশ, অ্যান্টনি উইল বি ফ্রেশ, আর রাসমস হয়ল্যান্ড উইল বি ফ্রেশ। তো ফ্রেশ প্লেয়ারের অ্যাভেলেবিলিটিও থাকবে এগেনস্ট আর্সেনাল। আমি ইগারলি ওয়েট করছি ফর দ্যাট ম্যাচ। আমি এখন অবধি আমি ট্যাকটিক্স নিয়ে, রুবেন অ্যামোরিমের ট্যাকটিক্স হ্যানত্যান নিয়ে ভাঙাচোরা এসব কিছুর দিকে যাব না, বাট ওই দিন ম্যাচটা আমি খুব ইগারলি ওয়েট করছি। হারুক জিতুক ডাজন্ট ম্যাটার এই মুহূর্তে, বাট আমি যে জিনিসটা দেখতে চাই যে সত্যি কি এই ম্যানেজারটা ওই ম্যাচে ইমপ্লিমেন্ট করে। এছাড়া আর যেটা, ওডেগার্ড ব্যাক করে গেছে, আর্সেনাল ইজ ব্যাক। মানে ওডেগার্ড সাচ আ বিউটিফুল প্লেয়ার। তো এগুলো নিয়ে অন্যদিন তো ভিডিও করবো, অলরেডি 12 মিনিটের লম্বা ভিডিও হয়ে গেছে। চেলসি দুর্দান্তভাবে এখন, মানে আমি বলতে পারি চেলসি যে টাইটেল কন্টেন্ডার। হ্যাঁ, হয়তো এক্সপিরিয়েন্স কম টিমটা, বাট যেভাবে অ্যাস্টন ভিলাকে তারা হারালো, অ্যাস্টন ভিলার টাইম খারাপ যাচ্ছে। এবার উনাই এমডিকে চিন্তা করতে হবে কিছু, কারণ সাকসেস মানে কনসিস্টেন্টলি পুয়ার পারফরমেন্সেস আসছে। তো বাট চেলসি যেভাবে মারেস্কা টিমটাকে আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে, যে পরিমাণ প্লেয়ার আর যে পরিমাণ ট্যালেন্ট তাদের হাতে আছে, চেলসি কিন্তু, আবারও বলছি, চেলসিকে হেলাফেলা টিম ভাবার জায়গা নেই। এরপরে লাস্ট যেটা দিয়ে ভিডিও শেষ করব সেটা হচ্ছে বার্সেলোনা, হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা, যাকে দেখে আমাদের মনে হচ্ছিল যে এই বার্সেলোনাকে কে হারাবে, কারা এদের অন্তত 1 গোল 2 গোলে আটকে রাখতে পারবে, সেই বার্সেলোনা সাডেনলি ম্যাচ হারতে শুরু করেছে। মানে ফুটবল যে কী কী জিনিস দেয় আমাদের। আর রিয়াল মাদ্রিদ, বিলিভ মি, একটা ম্যাচ কম খেলে যে সিচুয়েশানে আছে, তাতে যদি ওরা এই ম্যাচটা জিতে যায়, তাহলে ওরা বার্সার থেকে 2 পয়েন্টে ক্লিয়ারেন্সে চলে যাবে। ফুটবল ইজ সাচ আ ফানি গেম না, যেখানে আমরা কিছুদিন আগে এই রিয়াল মাদ্রিদকে নিয়ে এমন কথা বলছিলাম যে আনচেলত্তির কী হবে, স্যাক না হয়ে যায়। আর সেখানে লা লিগাতে তারা অলমোস্ট এখন আবার সেই বার্সেলোনাকে ওভারটেক করতে চলেছে, যেই বার্সেলোনা তা মোটামুটি সব অপোনেন্টকে খাইয়ে দিচ্ছিল। মিড উইক গেম উইক আছে এবারে প্রিমিয়ার লিগে, সো সেটা কালকে থেকে চালু হচ্ছে। আমরা পরের ভিডিওতে আবার অনেক কিছু কথা বলবো। সো আজকের মতো এটুকুই, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, একটুখানি সবাই ভালোবেসে দেখে নেবেন। অ্যান্ড বাদ বাকি যেটা বলতে একটু নিয়মমাফিক বলে দিই, একটু যদি সম্ভব হয় লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নেবেন যদি পছন্দ হয়। অ্যান্ড দেন আমরা পরের ভিডিওতে আবার দেখা করছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। টেক কেয়ার, বাই গাইস।